ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব আর্থ সারফেস উইন্ড সিস্টেম নিয়ে। আর্থ সারফেস উইন্ড সিস্টেম মেনলি কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তোমরা জানো, যেমন টেম্পারেচার, প্রেসার, উইন্ড স্পিড এবং ডিস্ট্রিবিউশন অফ ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় পার্থক্য। এই চারটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার। তো আর্থ যে উইন্ডের যে মোশন আছে, এই মোশনটা কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, যেমন প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি সার্কুলেশন এবং টার্সিয়ারি সার্কুলেশন। প্রাইমারি সার্কুলেশনের মধ্যে কোনগুলো পড়ে না, যেগুলো প্ল্যানেটারি উইন্ডস বা নিয়ত বায়ু, যেমন ট্রেড উইন্ডস, ওয়েস্টার্লিজ এবং পোলার ইস্টার্লিজ, এই সমস্ত বায়ু প্রবাহগুলো প্রাইমারি সার্কুলেশনের মধ্যে পড়ে। এবং সেকেন্ডারি সার্কুলেশনের অন্তর্গত কোনগুলো না, যেগুলো সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন এবং মনসুন, এগুলো নির্দিষ্ট কিছু কিছু বছরের কোনো নির্দিষ্ট সময় দেখা যায়, এগুলো পড়ছে সেকেন্ডারি সার্কুলেশনের মধ্যে। এছাড়া টার্সিয়ারি সার্কুলেশনের মধ্যে পড়ছে বিভিন্ন লোকাল উইন্ডস, যেমন ভ্যালি ব্রিজ, সি ব্রিজ বা পার্বত্য বায়ুপ্রবাহ এবং সমুদ্র বায়ু, স্থলবায়ু, যেগুলো তোমরা পড়েছ, বিভিন্ন স্থানীয় বায়ুগুলোকে টার্সিয়ারি সার্কুলেশনের অন্তর্গত করা যায়। এবার দেখি থার্মাল সার্কুলেশন অন এ নন রোটেটিং আর্থ। যদি আমাদের পৃথিবী রোটেট না করতো এবং পৃথিবীর সমস্ত স্থলভাগ যদি একই রকমের হতো, আর্থ পুরো সারফেসটা যদি হোমোজেনাস হতো, হোমোজেনাস মানে সমগোত্রীয়, তাহলে কি আমরা দেখতে পেতাম না গোটা পৃথিবীতে মেজর দুটো কনভেনশনাল সিস্টেম দেখতে পেতাম। একটা হতো নর্দার্ন হেমিস্ফিয়ারে এবং আরেকটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। এর ফলে কি হতো, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে নন রোটেটিং আর্থ মানে পৃথিবী ঘুরছে না, সেটা যদি ধরে নিতাম তাহলে হতো নিরক্ষীয় অঞ্চলে বা লো ল্যাটিটিউড অঞ্চলে অতিরিক্ত হিটিংয়ের ফলে কি হতো, সেখানকার বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যেত, তাহলে তাদের মুভমেন্টটা হতো ভার্টিক্যালি, এবং ইন্টেন্স কুলিং ইন দ্য পোলার রিজিয়ন উড কজ দ্য এয়ার টু ফ্লো টুয়ার্ডস দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন। পোলার রিজিয়নে কি হয় না, অত্যধিক ঠান্ডার ফলে পোলার রিজিয়ন থেকে ইকুয়েটরের রিজিয়নের দিকে বায়ু প্রবাহ হয়। কারণ তোমরা জানো যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে যেহেতু পোলার রিজিয়নে অনেক কোল্ড, তো কোল্ড হলে সেখানে হাই প্রেসার, এবং হাই প্রেসার থেকে লো ল্যাটিটিউড বা নিরক্ষীয় অঞ্চলে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহ হতো। তাহলে একটা দেখা যেত নর্থ পোল থেকে ইকুয়েটর ওয়ার্ড এবং বায়ু প্রবাহ, এবং আরেকটা দেখা যেত সাউথ পোল থেকে ইকুয়েটর ওয়ার্ড বায়ু প্রবাহ দেখা যেত। এক্ষেত্রে কী হতো না, ইন দিস কন্ডিশন দেয়ার উড বি অ্যান ইকুয়েটর ওয়ার্ড ডাইরেক্টেড প্রেসার গ্রেডিয়েন্ট অ্যাট দ্য সারফেস, মানে আর্থ সারফেস বা ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহের ঢালটা দেখা যেত, সেই চাপের পার্থক্যটা দেখা যেত পোলার অঞ্চল থেকে ইকুয়েটরের দিকে। যেহেতু পোলার রিজিয়ন হাই প্রেসার এবং ইকুয়েটর লো প্রেসার, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বা সারফেস উইন্ডে প্রেসার গ্রেডিয়েন্টটা দেখা যেত পোলার থেকে ইকুয়েটরের দিকে, এবং আপার ট্রোপোস্ফিয়ারে বা ঊর্ধ্ব বায়ু প্রবাহটা দেখা যেত ইকুয়েটর থেকে পোলের দিকে। তাহলে মেজর দুটো কনভেনশনাল সিস্টেম দেখা যেত। এবার দেখো থার্মাল সার্কুলেশন অন এ রোটেটিং আর্থ। যেহেতু আমাদের আর্থ রোটেট করে, তাই আমরা আগে যেটা ধরে নিয়েছি যে যদি রোটেট না করতো দুটো কনভেনশনাল সিস্টেম দেখা যেত, একটা নর্দার্ন হেমিস্ফিয়ারে এবং আরেকটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। কিন্তু যেহেতু আর্থ রোটেট করে, তাই আমাদের আগের যে অ্যাজাম্পশনগুলো এক্সিস্ট করে না, বিকজ আর্থ রোটেট করার ফলে একটা কোরিওলিসিস ফোর্স কাজ করে, যে কোরিওলিসিস ফোর্স ডিফ্লেক্টস এনি মাস অফ মুভিং এয়ার টু দ্য রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড টু দ্য লেফট ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারে যে কোনো বায়ু তার প্রবাহ পথের দিকে যাওয়ার সময় ডান দিকে মুভমেন্ট করে, এবং সেটা সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ঠিক এর বিপরীত দেখা যায়, যেটা বায়ু প্রবাহ পথের বাঁ দিকে বেঁকে যায়। তার জন্য কি হচ্ছে, ডাইরেক্ট নিরক্ষীয় অঞ্চল থেকে
পোলার রিজিয়নের দিকে বা পোলার থেকে ইকুয়েটরের দিকে ডাইরেক্ট বায়ু প্রবাহটা হচ্ছে না। Therefore, any air which starts to move directly southward from pole region towards the low latitude as a north wind becomes a northeast wind. সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো কোনো পোলার অঞ্চল থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে, ধরো পোলার রিজিয়ন থেকে যে বায়ু ইকুয়েটরের দিকে আসছে তার মুভমেন্টটা কি সাউথওয়ার্ড মুভমেন্ট, বায়ুটা হচ্ছে নর্থ উইন্ড কিন্তু তার মুভমেন্টটা সাউথওয়ার্ড, সাউথের দিকে, তাহলে আসার সময় ডান দিকে বেঁকে যাবে এবং সেটা নর্থ উইন্ড আর থাকবে না, সেটা নর্থ ইস্ট উইন্ড হয়ে যাবে। আবার সেম জিনিস দেখা যাবে সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, যেটা সাউদার্লি উইন্ডটা সাউথ ইস্টার্লি উইন্ড হয়ে প্রবাহিত হবে। আর্থ সারফেস উইন্ড সিস্টেম প্রধানত আমরা 4টা ধরনের রিজিয়ন দেখতে পাই: ডোলড্রামস, ট্রেড উইন্ড বেল্টস, প্রিভেলিং ওয়েস্টার্লিজ এবং পোলার ইস্টার্লি। এগুলো তোমরা আগেও পড়েছো। ডোলড্রামস রিজিয়ন যেটা হচ্ছে নর্থ 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডের মধ্যে ডোলড্রাম রিজিয়নটা অবস্থান করছে। এই রিজিয়নের বায়ু অত্যন্ত শান্ত প্রকৃতির। It is the equatorial belt of calm and variable winds fly over the equatorial through of low pressure. ইকুয়েটর বরাবর যেহেতু উষ্ণতা অনেক বেশি, তাই সেখানে লো প্রেসার রিজিয়ন, এবং এই লো প্রেসার রিজিয়ন বরাবর 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অবধি এই ডোলড্রামস রিজিয়নটা বিস্তার করছে। দিস বেল্ট অফ কাম উইন্ডস লাইজ বিটুইন দ্য টু ট্রেডস উইন্ড। যেহেতু 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ এরপর থেকে ট্রেড উইন্ড দেখা যায়, তাই দুটো ট্রেড উইন্ড বেল্টের মাঝামাঝি এই ডোলড্রামস রিজিয়নটা অবস্থান করছে। তাই জন্য এই অঞ্চলে কোনো স্ট্রং কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না। মোস্টলি দেয়ার আর ভার্টিক্যাল মুভমেন্টস ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে ডোলড্রামস রিজিয়নে হরাইজন্টালি কোনো এয়ার মুভমেন্ট দেখা যাচ্ছে না। এখানকার বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই এখানে ভার্টিক্যাল মুভমেন্ট বেশি দেখা যায়। সুতরাং হরাইজন্টাল মুভমেন্ট এখানে লক্ষ্য করা যায় না, তাই এই অঞ্চলটা শান্ত প্রকৃতির। এবং যেহেতু এই অঞ্চলটা দুটো ট্রেড উইন্ডের মাঝামাঝি অঞ্চল, তাই এই অঞ্চলটার আরেকটা নাম আছে, তোমরা এটাও জানো, যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ছবিটাতে দেখো ডোলড্রামস রিজিয়ন ইকুয়েটর বরাবর বিস্তৃত, এবং উপর দিকে দেখো 30 ডিগ্রি থেকে এদিকে নর্থ ইস্ট ট্রেড উইন্ড আছে, এদিকে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। তো এই দুটো ট্রেড উইন্ডের মাঝামাঝি যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে ডোলড্রামস এবং বা শান্ত বলয়। তাহলে এবার আছে ট্রেড উইন্ড বেল্টস। এই ট্রেড উইন্ড বেল্টস দেখা যাচ্ছে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউডসের মধ্যে, নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার দুটো হেমিস্ফিয়ারই দেখা যাচ্ছে। এখানে সারফেস ফ্লোটা ইকুয়েটর ওয়ার্ড, মানে 30 ডিগ্রি থেকে 5 ডিগ্রির দিকে আসছে ইকুয়েটর ওয়ার্ড ফ্লো, এবং এটা হচ্ছে সারফেস ফ্লো। বাট আপার ট্রপোস্ফিয়ারে যে বা ঊর্ধ্ববায়ুতে যে প্রবাহ দেখা যাচ্ছে সেটা আবার পোল ওয়ার্ড। এই ট্রেড উইন্ড originates because the pressure gradient from the subtropical high pressure to the equatorial belt of low pressure. সাবট্রপিক্যাল অঞ্চলটা যেহেতু হাই প্রেসার এবং ইকুয়েটোরিয়াল রিজিয়নটা লো প্রেসার, তাই জন্যই এই দুটো প্রেসার ডিফারেন্সের কারণে যে প্রেসার গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, এর কারণে ট্রেড উইন্ডটা সৃষ্টি হচ্ছে। এবার দেখো, ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার দ্য প্রিভেলিং উইন্ডস আর নর্থ ইস্টার্লি অ্যান্ড দ্য আর কল্ড নর্থ ইস্ট উইন্ড। আগে দেখো ছবিটাতে নর্দার্ন হেমিস্ফিয়ারে 30 ডিগ্রি থেকে তো সোজা 0 ডিগ্রির দিকে আসার কথা ছিল, কিন্তু সেটা তার প্রবাহ পথের ডান দিকে ঘুরে গেছে, তাই এটা হয়ে গেছে নর্থ ইস্ট ট্রেড উইন্ড। আবার সাউদার্ন হেমিস্ফিয়ারে 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তার লেফটে মুভ করেছে, তার জন্য এটা হয়ে গেল সাউথ ইস্ট ট্রেড উইন্ড।
was held that the trade are overlaid by the anti-trade. ট্রেড উইন্ডটা যেহেতু দেখা যাচ্ছে সারফেসে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে, তাই এর ঊর্ধ্ববায়ুতে বা আপার ট্রপোস্ফিয়ারে যে তার অপোজিটে যে বায়ু প্রবাহ দেখা যাচ্ছে অপোজিট মুভমেন্টে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ট্রেড উইন্ডস। ট্রেড উইন্ডের বিপরীতমুখী যে বায়ু প্রবাহ। Poleward moving winds in the upper troposphere in this cell begin to subside in a zone between 20 degree and 35 degree latitude. আপার ট্রপোস্ফিয়ারে যে বায়ুটা মুভমেন্ট করছে ইকুয়েটর থেকে পোলের দিকে, সেই বায়ুটা ঠিক 20 থেকে 35 ডিগ্রি বা হর্স ল্যাটিটিউডের কাছাকাছি এসে সাবসাইড করছে বা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এর কারণটা কি না, যত দেখো এখানে দুটো কারণ দেখানো হয়েছে। ফার্স্ট, অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটর দ্য রেডিয়েশন কুলিং মেক্স দ্য এয়ার অ্যালোফট কোল্ড অ্যান্ড হেভি। যত ইকুয়েটর থেকে বায়ুটা পোলার রিজনের দিকে যাচ্ছে, তত এটা তার রেডিয়েশন কুলিংয়ের ফলে বায়ুটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং ঠান্ডা হলে কী হবে না, বায়ু কোল্ড এবং হেভি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। ভারী হওয়ার ফলে সেই বায়ুটা আস্তে আস্তে নিচের দিকে সাবসাইড করছে। আর একটা সেকেন্ড পয়েন্ট কি না, since the Coriolis force become progressively stronger with increasing distance from the equator, the poleward upper winds are deflected into a nearly northwest flow at about 25 degree latitude. যেহেতু আগে বললাম যে কোরিওলিসিস ফোর্স কাজ করছে, সেক্ষেত্রে বায়ুটা ইকুয়েটর থেকে ডাইরেক্ট পোলের দিকে যেতে পারছে না, এবং তার কোরিওলিসিস ফোর্সের কারণে আস্তে আস্তে তার মুভমেন্ট চেঞ্জ হওয়ার ফলে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এই রিজিয়নে এসে এই বায়ুটি পুরোপুরি নর্থ ওয়েস্ট বায়ু হয়ে যাচ্ছে। Thus the poleward flow is partly restricted, which results in the accumulation of air aloft. এক্ষেত্রে কি হচ্ছে, পোলওয়ার্ড ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছে। Besides, it has already released much of its moisture in the equatorial region in the form of precipitation. যেহেতু ট্রেড উইন্ড তার বেশিরভাগ জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা এসে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি বৃষ্টিপাত ঘটায়, তাই এই বায়ুটি যখন ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে আপার ট্রপোস্ফিয়ারে যখন পোলের দিকে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে, কোনো বায়ুতে কোনো জলীয়বাষ্প থাকছে না। তা এই কারণে এই 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এই রিজিয়নে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তাই এই জায়গাটায় পৃথিবীর বেশিরভাগ ট্রপিক্যাল ডেজার্ট এই জায়গাটাতেই অবস্থান করছে। This zone of descending air currents is popularly known as horse latitude. তো এই 20 থেকে 35 ডিগ্রি এই যে ল্যাটিটিউডটাকে আমরা হর্স ল্যাটিটিউড হিসেবেও জানি। এখানে ছবিটা দেখো, এই 30 ডিগ্রি কাছাকাছি এই রিজিয়নটা হাই প্রেসার রিজিয়ন, এবং এখানে হর্স ল্যাটিটিউডটা বিস্তার করছে। এখানে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না, কারণ জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা মেইনলি ইকুয়েটরের কাছাকাছি অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এরপর আসি প্রিভেলিং ওয়েস্টার্লিস। প্রিভেলিং মানে প্রবল ক্ষমতা সম্পন্ন, এই ওয়েস্টার্লি হচ্ছে প্রবল ক্ষমতা সম্পন্ন একটা বায়ু। বেল্ট অফ প্রিভেলিং ওয়েস্টার্লিস লাইজ বিটুইন 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি ল্যাটিটিউড। 30 ডিগ্রির আগে গিয়েছিল না ট্রেড উইন্ড, এরপরে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে ওয়েস্টার্লি বায়ু প্রবাহ দেখা যাচ্ছে। These are the winds that move out from the poleward margin of subtropical high pressure belts. তাহলে এই যে 0 থেকে 30 ডিগ্রি এই জায়গায় যে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, এর পোলওয়ার্ড যে বাউন্ডারি বা 30 ডিগ্রি, এখান থেকে মেনলি ওয়েস্টার্লিটা স্টার্ট হচ্ছে। These winds, while moving into higher latitudes, are deflected and become southwesterly. দেখো ট্রেড উইন্ডের মতো ওয়েস্টার্লি কি হচ্ছে, ডাইরেক্ট 30 ডিগ্রি থেকে পোলের দিকে না এসে তার প্রবাহ পথের বাঁ দিকে ঘুরে যাচ্ছে, তাই এটা নর্থ ওয়েস্টার্লি হয়ে যাচ্ছে। আবার নর্থার্ন রিজিয়ন এটা সাউথ ওয়েস্টার্লি বায়ু হিসেবে প্রবাহিত হচ্ছে।
There are frequent invasion of polar air mass along with the traveling cyclones and anticyclones. এই ওয়েস্টার্লি বায়ুপ্রবাহী যুক্ত অঞ্চলে এখানে বেশিরভাগ সাইক্লোন এবং অ্যান্টিসাইক্লোন বা বিভিন্ন রকম এয়ার মাস দেখা যায়, যার জন্য এই ওয়েস্টার্লি কিছুটা বাধাপ্রাপ্ত হয় এবং তার কন্টিনিউয়াস প্রভাবতা থাকে না। These moving cells of low and high pressure largely affect the path of movement of westerlies. Westerly মুভমেন্টে এই সাইক্লোন এবং অ্যান্টিসাইক্লোনগুলো কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। In the northern hemisphere, because of the large percentage of land areas in their high mountains and plateaus and changing seasonal pressure system, the westerly flow is nearly obscured. দেখো, ওয়েস্টার্লি বায়ুপ্রবাহের ক্ষেত্রে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, কারণ নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু বেশিরভাগ ল্যান্ড এরিয়া, তো সেখানে মাউন্টেন এবং প্লেটুর অবস্থানের ফলে সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই ওয়েস্টার্লি বায়ুপ্রবাহ। বাট ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার দেয়ার ইজ প্রিপন্ডারেন্স অফ ওয়াটার ওভার ল্যান্ড। ল্যান্ডের থেকেও স্থলভাগের থেকেও জলভাগ অনেক অনেক বেশি সাউদার্ন হেমিস্ফিয়ারে। এর জন্য কি হচ্ছে যে সাউদার্ন হেমিস্ফিয়ারে যে ওয়েস্টার্লি বায়ুপ্রবাহটা এটা অনেক বেশি স্ট্রঙ্গার নর্দার্ন হেমিস্ফিয়ারের তুলনায়, যেহেতু যাত্রাপথে সেরকম কোনো কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। The westerlies blow throughout the year but are stronger in the cold season. এই ওয়েস্টার্লি সারা বছর ধরে প্রবাহিত হয়, কিন্তু এটার বেশি শক্তিশালী হয়ে পড়ে কোল্ড সিজনে, বিশেষত নর্থ আটলান্টিক এবং নর্থ প্যাসিফিক রিজিয়ন। In the southern hemisphere, between the latitude 40 degree and 60 degree south, there is all water. বেশিরভাগ 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে সাউদার্ন হেমিস্ফিয়ারে পুরোটাই প্রায় জলভাগ দেখা যায়। এই জন্য তোমরা আগেও পড়েছো যে 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই তিনটে ল্যাটিটিউডের মধ্যে যে ওয়েস্টার্লি প্রবাহিত হয় সেগুলো অনেক বেশি স্পিডে এবং খুব দ্রুত গতি সম্পন্ন হয়, তাই এগুলোর কিছু নাম দেওয়া হয়। যেমন 40 ডিগ্রিতে বলা হয় রোরিং 40s, যেটা তোমরা পড়েছো গর্জনশীল 40 এবং 50 ডিগ্রিতে বলা হয় ফিউরিয়াস 50s অ্যান্ড 60 ডিগ্রিতে এই ওয়েস্টার্লি নাম দেওয়া হয়েছে স্ক্রিমিং 60s, বিকজ অফ হাই ভেলোসিটি উইন্ডস ইন দ্য ল্যাটিটিউড বেল্টস অফ 40s, 50s অ্যান্ড 60s। এরপর আসছি পোলার ইস্টার্লিস। পোলার ইস্টার্লিস আর দোজ উইন্ডস which move out of the polar high towards the subpolar low pressure belt. যেহেতু একদম পোলে লো হাই প্রেসার এবং সাবপোলার রিজিয়নে তার তুলনামূলকভাবে লো প্রেসার, তাই পোলার হাই অঞ্চল থেকে সাবপোলার লো প্রেসার বেল্টের দিকে এই পোলার ইস্টার্লি প্রবাহিত হচ্ছে। There are no regular winds blowing from the north polar region. এখানে এই বায়ুপ্রবাহটা ট্রেড উইন্ডস বা ওয়েস্টার্লির মধ্যে অতটা রেগুলার নয়, বিশেষত নর্থ পোলের দিকে। In winter, the westerly winds are observed from the anticyclone in Siberia and Canada. সাইবেরিয়া এবং কানাডার যে অ্যান্টিসাইক্লোন রিজিয়ন, সেখানেই বেশিরভাগ এই ইস্টার্লি উইন্ডটা দেখা যাচ্ছে। Okay, the polar easterlies of the southern hemisphere are rather more confident and well. ওয়েস্টার্লি বায়ুপ্রবাহের মতনই এই পোলার ইস্টার্লিটাও নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে সাউদার্ন হেমিস্ফিয়ারে অনেক বেশি স্ট্রং। ইন্ডিয়ান ওশেনের যে আন্টার্কটিক কোস্ট লাইন বরাবর বিশেষত এই ইস্টার্লি উইন্ডটা দেখা যায়। ওকে, থ্যাংক ইউ।